আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিপলি ভিক্টোরি। আমরা আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে দেখছিলাম টেসলা জব সলিউশন থেকে ডিসি সার্কিট নিয়ে আলোচনা। এই ধারাবাহিকতায় আমরা সার্কিট অ্যানালাইসিস, ডিসি সার্কিটের বেসিক কনসেপ্ট, এই জিনিসগুলো আমরা দেখেছি। এখন থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের সার্কিট থিওরেম। আমাদের ডিসি সার্কিট থিওরেম যে টাইপসের আছে, অর্থাৎ সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই ধারাবাহিকতায় আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি সুপারপজিশন থিওরেম। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেমে আমাদের সমাধানের কিছু পদ্ধতি আছে। এখানে আমরা একটা সার্কিট নিয়েছি, যে সার্কিটে কিছু ভোল্টেজ সোর্স আছে এবং কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, আমরা প্রথমেই দেখব যে সমাধানের জন্য কি কি পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হয়। এখানে সমাধানের জন্য কিছু পদ্ধতি বলা হয়েছে, যেখানে স্টেপ 1, যেটা স্টেপ 1-এ বলছে একটি সোর্স অ্যাক্টিভ রেখে অন্য সোর্স অফ করতে হবে। সেক্ষেত্রে ভোল্টেজ সোর্স হলে অভ্যন্তরীণ রোধ প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা সুপারপজিশন থিওরেম কি করব? সুপারপজিশন থিওরেম তখনই অ্যাপ্লাই করে যখন কোনো সার্কিটে একাধিক সোর্স থাকে। যেরকম এখানে একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স এবং আরেকটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ দুই বা ততোধিক যদি সোর্স থাকে তাহলে আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমাদের যখন এই একটা সোর্স ধরব তখন বাকি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ কীভাবে থাকবে? আমাদের যখন এই সোর্সটা ধরব, পজিটিভ নেগেটিভ 20, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এই সোর্সগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ কীভাবে থাকবে? যে কারেন্ট সোর্স যেটা থাকবে, এই কারেন্ট সোর্সটা হয়ে যাবে ওপেন এবং এখানে যে ভোল্টেজ সোর্সটা থাকবে এই ভোল্টেজ সোর্সটা হয়ে যাবে শর্ট। ঠিক আছে, এভাবে আমরা কি করব? সুপারপজিশন থিওরেমে আমরা একটা একটা করে সোর্স অ্যাক্টিভ করব এবং বাকি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তো এই অবস্থায় বলছে যদি ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ কোনো রোধ থাকে, অর্থাৎ যদি এখানে বলতো এটার রোধ হচ্ছে আর, তাহলে এটাকে আমরা কি করতাম? এই যে ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিয়েছি এটার সিরিজে আমরা সংযোগ করতাম। অর্থাৎ এখানে শর্ট না করে দিয়ে আমরা এখানে কি করতাম? এখানে সিরিজে একটা রোধ দিয়ে দিতাম। আর বলছে এবং কারেন্ট সোর্স হলে ওপেন বিবেচনা করতে হবে। যেখানে কারেন্ট ভোল্টেজ বের করতে বলবে ওই অ্যাক্টিভ সোর্সের সাপেক্ষে, অর্থাৎ এই যে অ্যাক্টিভ সোর্স যেটাকে আমরা অ্যাক্টিভ ধরছি, সাপেক্ষে বের করতে হবে কারেন্ট ভোল্টেজ নির্ণয় করতে হবে। ভোল্টেজ ডিভাইডার বা কারেন্ট ডিভাইডার প্রয়োজন হতে পারে। অনেক সময় সার্কিট সিম্পলিফাই করার প্রয়োজন হয়, যেমন পয়েন্ট মেথড অথবা স্টার ডেল্টা। অর্থাৎ পুরা স্টেপ 1-এ যেটা বলছে আমরা এই একটা মাত্র সোর্স অ্যাক্টিভ রাখবো এবং বাকি যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো আমাদের ইনঅ্যাক্টিভ থাকবে। এই অবস্থায় যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ সোর্স হলে তাহলে সেটা সিরিজে সংযুক্ত হবে এবং কারেন্ট সোর্স হলে সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি প্যারালালে সংযুক্ত হবে যদি এখানে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে। এবং এই সোর্সের সাপেক্ষে আমরা যেই শাখার কারেন্ট বের করতে বলবে ওই শাখার কারেন্টটা হিসাব করব। যখন কারেন্টটা আমরা হিসাব করব ওই সময় আমাদের সার্কিটে সলিউশন করার জন্য আমরা যে আগে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেছি ওই জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং সার্কিটটা যদি কমপ্লেক্স থাকে তাহলে আমাদের সেটা পয়েন্ট মেথডের মাধ্যমে সলিউশন করতে হবে। স্টেপ 2-তে যেটা বলছে প্রত্যেকটি সোর্সের জন্য স্টেপ 1 অনুসরণ করতে হবে। অর্থাৎ আমি প্রথমে এই সোর্সটা অ্যাক্টিভ করেছি, তাহলে বাকি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ। এবার যদি আমি এটা অ্যাক্টিভ করি, অর্থাৎ এখানে যদি আমি কোনো কারেন্ট সোর্সটা দিই, তাহলে এখানে আমার এটা কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে যতগুলো সোর্স থাকবে প্রত্যেকটা সোর্সের জন্য আমার ক্যালকুলেশন করতে হবে। এবং স্টেপ 3 যেটা বলছে প্রত্যেকটি সোর্সের জন্য কারেন্ট এবং ভোল্টেজ একই ডিরেকশনে হলে যোগ করব এবং ডিরেকশন ভিন্ন হলে বিয়োগ করব। অর্থাৎ আমরা যদি দেখি যে এটি সোর্সের কারণে কারেন্ট আমার এদিকে যাচ্ছে, এই সোর্সের কারণে কারেন্ট আমার এদিকে যাচ্ছে এবং এখানে যে সোর্স, এই সোর্সের কারণে কারেন্ট আমার এদিকে যাচ্ছে, তাহলে এই দুটা যোগ করে এটা থেকে
বিয়োগ করে দিব। ঠিক আছে, তো আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করব এটা, তখন এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা নোট দিয়েছে, সেটা হচ্ছে কি যে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে কোনো রেজিস্ট্যান্সের কারেন্ট বা ভোল্টেজ আলাদা আলাদা সোর্সের সাপেক্ষে বের করে বীজগণিতিক যোগফল করলে কারেন্ট ও ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ আমরা এই ইন্ডিভিজুয়াল যে কারেন্ট বের করতেছি, এটা যদি ডিফারেন্ট সোর্সের ক্ষেত্রে বের করি, তাহলে আমি যদি টোটাল কারেন্ট বের করতে চাই, টোটাল কারেন্ট, সেই ক্ষেত্রে আমি প্রথম সোর্সের জন্য আই প্রাইম, দ্বিতীয় সোর্সের জন্য আই ডাবল প্রাইম, তৃতীয় সোর্সের জন্য আই ট্রিপল প্রাইম, এভাবে আমরা যোগ করতে পারবো। সিমিলারলি ভোল্টেজও যোগ করতে পারবো, অর্থাৎ ভি যদি বের করতে বলে তাহলে ভি প্রাইম প্লাস ভি ডাবল প্রাইম এভাবে যোগ করতে পারবো। কিন্তু আমাদের যদি পাওয়ার বলে, কিন্তু আলাদা আলাদা সোর্সের সাপেক্ষে কারেন্ট বের করে যোগ করলে হবে না, কারণ রেজিস্ট্যান্সের পাওয়ার অ্যাবজর্বড হয় কারেন্ট ও ভোল্টেজের স্কোয়ারের। অর্থাৎ আমি পাওয়ার ইন্ডিভিজুয়াল যে সোর্স আছে তাদের যে পাওয়ারগুলো হবে অ্যাবজর্ব পাওয়ার পি প্রাইম প্লাস পি ডাবল প্রাইম প্লাস পি ট্রিপল প্রাইম, অর্থাৎ যতগুলো সোর্স থাকবে ততগুলোর জন্য এটা আমরা করতে পারবো না, কারণ আমাদের কারেন্টের ভ্যালু কখনো পজিটিভ আসবে, কখনো নেগেটিভ আসবে। তো সেই ক্ষেত্রে আমি যদি পির ভ্যালু বের করি আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, সেই ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুর জন্য কারেন্টের পাওয়ারের সবসময় পজিটিভ ভ্যালু পাবো। এই জন্য আমাদের এই পাওয়ারগুলো ইন্ডিভিজুয়াল যোগ করলে আমাদের হবে না, আমরা সুপারপজিশনের মাধ্যমে এই কারেন্ট এবং ভোল্টেজগুলো বের করতে পারবো। তো চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিছে, যেখানে বলছে যে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আই নির্ণয় করো এবং 3 ওহমের পাওয়ার নির্ণয় করো। তাহলে 3 ওহম কোথায়, এই যে এখানে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সোর্স একবার করে সলিউশন যদি আমরা করি এটা, তাহলে আমরা বলবো অ্যাট 20 ভোল্ট অ্যাক্টিভ, অ্যাট 20 ভোল্ট অ্যাক্টিভ। 20 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন আমরা সার্কিটটা ড্র করব। সার্কিটটা কেমন হবে, এখানে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে 20, এটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 2, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে কত, 3। এইখান দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে, যেখানে এই কারেন্ট সোর্সটা ইনঅ্যাক্টিভ হবে। আর ইনঅ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে কারেন্ট সোর্স যেখানে থাকবে সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি হবে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে যে ভোল্টেজ সোর্সটা থাকবে এই ভোল্টেজ সোর্সটা আমাদের কী করতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে। আর ইনঅ্যাক্টিভ করার জন্য ভোল্টেজ সোর্সটাকে কী করে দিতে হবে, শর্ট করে দিতে হবে। কেমন, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 4। এখন এই সার্কিটে যে কারেন্টটা আছে এই কারেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা যেহেতু প্রথম সোর্স ধরেছি 20 ভোল্ট, এই জন্য আমরা এটা বলতে পারি আই প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম্পলি এটা ওপেন সার্কিট, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এটা সিম্পলিফাই করে নিতে পারি। এখন আমরা যদি দেখি যে 1 এবং 3 কি সিরিজে আছে, এবং তার সাথে 4 যেটা সেটা প্যারালালে আছে, এবং মোটের সাথে এটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারি টোটাল কারেন্ট যেটা, আমরা যদি এখানে থেকে টোটাল কারেন্ট বের করি, তারপরে আমি যদি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই যে আইয়ের ভ্যালুটা এটা আমরা পেয়ে যাব প্রথম সোর্সের কারণে। তাহলে আমরা কি করব, মোট কারেন্ট বের করব। মোট কারেন্ট কত, 20 ডিভাইডেড বাই 2 প্লাস এই যে 2 প্লাস এই দুটো প্যারালাল, কত প্যারালাল, 4 প্যারালাল 4। এটা হচ্ছে মোট কারেন্ট গুণন কারেন্ট ডিভাইডার কি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আমরা এখানে এক লাইনে করে ফেলতেছি, কারণ আমরা বেসিক জিনিসগুলো এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি, এজন্য একটা সিম্পলিফাই করে আমরা এক লাইনে সমাধান করার চেষ্টা করছি। কারেন্ট ডিভাইডার সূত্র কি, এই যে মোট কারেন্ট যেটা পাইলাম, যে মোট ভোল্টেজ বাই হচ্ছে সার্কিটের মোট রেজিস্ট্যান্স গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আমাদের বের করতে হচ্ছে এটা, এটার বিপরীত হচ্ছে এটা, ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ নির্দিষ্ট শাখার রেজিস্ট্যান্স। নির্দিষ্ট শাখা কত, 3 + 1 4। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কমন মোডে নিয়ে যাব, 20 ডিভাইডেড বাই 2 প্লাস, আর আমরা জানি যদি দুইটা সেম মানের রেজিস্ট্যান্স থাকে তাহলে প্যারালাল করলে সেটা অর্ধেক হয়ে যায়,
গুণন 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4 2.5 তাহলে কত পেলাম এটা 2.5 অ্যাম্পিয়ার অর্থাৎ আমাদের 20 ভোল্ট সোর্স যখন অ্যাক্টিভ তখন এই শাখার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার এবং ডিরেকশন হচ্ছে নিচের দিকে ওকে এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স আছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স যেটা আছে এটার কারণে আমরা একটা সার্কিট ড্র করব এবার আমরা লিখব যে অ্যাট 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স যেটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভ তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে যে ভোল্টেজ সোর্স আছে এটা হচ্ছে শর্ট হয়ে যাবে এটা শর্ট এবং এখানে রেজিস্ট্যান্স থাকবে 2 এবং এখানে কারেন্ট আসবে 1 এখানে কারেন্ট সোর্স হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এইখান থেকে আমার কী বের করতে হবে কারেন্টটা ফাইন্ড আউট করতে হবে এই শাখার মধ্যে দিয়ে তাহলে এটা কত 3 এবং এখানে আছে কত এখানে আছে হচ্ছে 4 ওহম এবং এই ভোল্টেজ সোর্স যেটা সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হবে তার মানে কি শর্ট হবে এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যে কারেন্টটা আসছে সেটা এদিক দিয়ে এসে এখানে একটা ভাগ হবে এবং এখানে একটা ভাগ হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব যেহেতু 2 নাম্বার সোর্স এজন্য আমরা বলতে পারি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এখানকার মোট কারেন্ট কত 2 ঠিক আছে এখন এর সাথে গুণ হবে কত এখানে কারেন্ট বের করতে চাচ্ছি তার বিপরীত শাখা কোনটা এই যে এই শাখাটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই শাখার সাথে এই যে এই শাখাটা আমরা যদি খেয়াল করি এই দুটো শাখাটা কি আছে এই যে এই শাখাটা এবং এই শাখাটা এই পয়েন্টের সাথে সিমিলার ওয়েতে সংযুক্ত আছে এবং কিসে প্যারালালে সংযুক্ত তাহলে আমরা বলতে পারি 2 প্যারালাল 4 প্লাস 3 ঠিক আছে যদি এটা কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা এটা পয়েন্ট মেথড দিয়ে সরাসরি সলিউশন করতে পারবো অর্থাৎ আমরা এখানে এই পয়েন্টটাকে যদি এ বলি আর এই পয়েন্টটাকে বি ধরে আমরা সিম্পলিফিকেশন করে নিতে পারবো ঠিক আছে আর নর্মালি এই একের সাথে 2 এবং 4 কিসে থাকবে প্যারালালে থাকবে যেগুলো আমরা আগের সার্কিট ক্লাসগুলোতে সিম্পলিফাই করে দেখছি তাহলে এটা হবে কি আমাদের এই শাখার মধ্যে দিয়ে মোট কারেন্ট যেটা কিনা 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কারণে প্রবাহিত হচ্ছে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে 2 মাল্টিপ্লাই বাই 1 নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 2 প্যারালাল প্লাস 4 প্যারালাল হোল প্যারালাল প্লাস 3 ইজ ইকুয়াল টু 0.375 0.375 ডিরেকশন কোন দিকে নিচের দিকে রাইট এবার আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা এই যে 16 ভোল্ট যেটা এটা আমরা অ্যাক্টিভ করব তাহলে কি at 16 ভোল্ট অ্যাক্টিভ 16 ভোল্ট অ্যাক্টিভ 16 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন সার্কিটটা যেটা সেটা আমরা আবার ড্র করে নিব তো সার্কিটে কি হবে এখানে যেটা ভোল্টেজ সোর্স ছিল এই যে এই শাখায় এটা কি শর্ট হয়ে যাবে এবং এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে হচ্ছে 1 এটা হয়ে যাবে ওপেন এখানে হয়ে যাবে হচ্ছে 3 এবং এখানে তো আগে থেকে ছিল হচ্ছে 4 এবং এই সোর্সটা তখন কিন্তু ইনঅ্যাক্টিভ হবে না কারণ আমরা তো এটাই অ্যাক্টিভ করছি এটা হবে হচ্ছে 16 এবার আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে 16 সেটা হচ্ছে কি কারেন্টটা যেহেতু পজিটিভ এদিকে কারেন্ট এদিক দিয়ে বের হবে বের হওয়ার পরে কারেন্ট এদিকে আসবে আসার পরে এদিকে যাবে এবং এদিকে যাবে তাহলে আমাদের এই শাখার কারণে প্রথমে মোট কারেন্ট বের করতে হবে তাহলে আমরা I3 ট্রিপল প্রাইম ইজ ইকুয়াল টু এই শাখার কারণে মোট কারেন্ট কত 16 ডিভাইডেড বাই সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে 4 প্লাস এই দুটো কিসে আছে আবার প্যারালালে তাহলে 4 প্যারালাল 4 গুণন এটা কি পাইলাম মোট কারেন্ট পাইলাম এখন আমার দরকার কি এই শাখার কারেন্ট তাহলে এই শাখার কারেন্ট কত হবে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 2 সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে এই প্যারালাল যেটা এটা হচ্ছে 1 প্লাস 3 4 এবং এটা হচ্ছে 2 তাহলে এটা হবে 2 আচ্ছা গুণন আমাদের দরকার কি এই শাখার কারেন্টটা দরকার তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা 2 তাহলে 2 নিচে ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স 2 ডিভাইডেড প্লাস এই শাখার রেজিস্ট্যান্স যেটা 3 প্লাস 1
4। ঠিক আছে, আমি আবার বলছি, এটা আমাদের দরকার হচ্ছে এই শাখার মধ্যে প্রবাহিত কারেন্ট যেটা কিনা এদিক থেকে ফ্লো হচ্ছে। এটা বের করার জন্য আমার মোট কারেন্ট দরকার। মোট কারেন্ট বের করলাম কীভাবে? মোট ভোল্টেজ ডিভাইডেড বাই এই শাখার রেজিস্ট্যান্স 4 এবং এই দুটা প্যারালাল 2 প্যারালাল 4, তাহলে কি মোট শাখার কারেন্ট পেয়ে গেলাম, গুণন এখানে কি করতে হবে? কারেন্ট ডিভাইডার। তাহলে কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স 2 ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস যে শাখা বের করতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স 4। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 4 প্লাস 2 প্যারালাল প্লাস 4 প্যারালাল হোল প্যারালাল মাল্টিপ্লাই বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস 4, যেটা আসছে কত? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। এবং এটা ডিরেকশন কোন দিকে হবে? ওপরের দিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1-এর ক্যালকুলেশন এবং স্টেপ 2-এর ক্যালকুলেশন। এবং স্টেপ 3-তে যেটা বলছে সেটা হচ্ছে এই যে কারেন্টের যে ডিরেকশনগুলো আছে, আমরা এই সেম ডিরেকশন যেটা এটা প্রশ্নের সাথে মিল রেখে, প্রশ্নে কোন দিকে বলছে? নিচের দিকে। তাহলে আমরা যদি দেখি যে এই ডিরেকশন এবং এই ডিরেকশন প্রশ্নের সাথে মিলে এবং এটা হচ্ছে প্রশ্নের ডিজায়ার ডিরেকশনের সাথে মেলে না, তাহলে আমরা কি করব? এই দুটাকে পজিটিভ ধরব। তাহলে 2.5 প্লাস 0.375, এবং এটা যেহেতু মিলছে না এবং এটা বিপরীত ডিরেকশনে, এই জন্য এটা হবে -1। অর্থাৎ আমরা এখানে কি করলাম? I প্রাইম প্লাস I ডাবল প্রাইম মাইনাস I ট্রিপল প্রাইম, রাইট? এবার আমরা কি করব? এটা ক্যালকুলেশন করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2.5 প্লাস 0.375 মাইনাস 1, কত আসছে? এটা 1.875 1.875 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ডিজায়ার কারেন্টের অ্যান্সার। এবার বলছে এই 3 ওহমের পাওয়ার লস কত? তাহলে আমরা যদি পাওয়ার লস পি বের করি তাহলে কত হবে? I স্কোয়ার আর, তাহলে মোট কারেন্ট কত পেয়েছি? 1.875 স্কোয়ার গুণন আর কত? 3। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 1.875 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 3, যেটা আসছে সেটা হচ্ছে 10.546 ওয়াট। এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। ঠিক আছে, আর নোটে যেটা বলছিল সেটা হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা যদি এক কাজ করি যে পি সমান প্রথমটার জন্য I স্কোয়ার কত? 2.5 স্কোয়ার গুণন 3 প্লাস পরেরটার জন্য I এর ভ্যালু কত? 0.375 স্কোয়ার গুণন 3 প্লাস, যেহেতু এটা অপোজিট দিকে যাচ্ছে তাহলে মানে আমরা এখানে -1 বসাইতে পারি, স্কোয়ার গুণন 3। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব আমাদের যে ডিজায়ার যে ভ্যালুগুলো যেটা হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি সেটা হবে না। কারণ কি? এখানে আয়ের যে ভ্যালুটা এখানে মাইনাসটা স্কোয়ারের কারণে পজিটিভ হয়ে গেছে। আমরা যদি ক্যালকুলেশন করে একটু দেখাই, 2.5 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 3 প্লাস 0.375 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 3 প্লাস -1 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 3, ক্যালকুলেশন করে তাহলে যেটা পাবো 22.17। তাহলে এটা যেটা পাবো 22.17, যেটা কিনা আমাদের এক্স্যাক্ট অ্যান্সার না, কারণ আমরা এখানে কারেন্টের নেগেটিভ ভ্যালুকে স্কোয়ার করে দিছি। এই জন্য আমরা কি করব? যদি কোনো শাখার পাওয়ার বের করতে বলে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করে যোগ করব না, আমরা নর্মালি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে এইভাবে সেম ডিরেকশনের কারেন্টগুলো যোগ করব এবং বিপরীত ডিরেকশনের কারেন্টটা বিয়োগ করে দিব। দেন আমরা যে কারেন্টটা পাবো সেখান থেকে আমরা স্কোয়ার করে এই পাওয়ারের ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তো আশা করছি আজকে সুপারপজিশন থিওরেম রিলেটেড যে প্রবলেমটা আমরা করালাম এই প্রবলেমটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অর্থাৎ সুপারপজিশনের কোনো প্রবলেম থাকে, বইয়ের প্র্যাকটিস প্রবলেম থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।